শেষ সীমা নিয়ে দ্বিধায় থাকা ভোটের ট্রেন নিশ্চিত হয়ে গেছে গন্তব্য সম্পর্কে। রাজনীতির মাঠেও যখন গণঅভ্যুত্থান পরবর্তী আসন্ন এই ভোট নিয়ে চাঞ্চল্য, তখন একাগ্রতা আমাদের ভোটের ট্রেনেরও। ভোটও দেশের মালিক, ভোটারদের অধিকার, প্রার্থী, রাজনীতিকদের কর্তব্য কিংবা সমতল মাঠ তৈরির দায়িত্বে থাকা নির্বাচন কমিশন কিংবা সরকারের দায়। আরও সূক্ষ্মভাবে আরও গভীর বিশ্লেষণ নিয়ে প্রতি রাত 8টায় হাজির হচ্ছি আমরা। আজ আমাদের আলোচনা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে। পুরো আয়োজন জুড়ে আপনার সঙ্গে থাকবো আমি আজহার লিমন। দর্শক, যেটি বলছিলাম যে গন্তব্য জেনে গেছে ভোটের ট্রেন, কারণ আজ প্রধান উপদেষ্টার পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের আরও সুনির্দিষ্টভাবে ভোট গ্রহণের দিন কবে হবে তা জানিয়েছেন। বিকেলে রংপুরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়ার জন্য, জাতিকে উপহার দেওয়ার জন্য তারা আমাকে প্রত্যয় ব্যক্ত করেছেন। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারি প্রথমার্ধ হবে। দেখছেন ভোটের ট্রেন। নির্বাচনী আচরণবিধি মানে ভোট পর্বে ভোটের সঙ্গে যুক্ত সব রাজনৈতিক দল, প্রার্থী, রাজনীতিক থেকে শাসক দল ও সরকারকে আচরণের ক্ষেত্রে কী কী নিয়মকানুন মানতে হবে সেটাই। সাধারণত নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ ঘোষণার সময় থেকে ফল প্রকাশের দিন পর্যন্ত আচরণবিধি জারি থাকে। এর প্রধান উদ্দেশ্য কোনো দল যাতে ভোটারদের প্রভাবিত করতে না পারে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে গণ্ডগোল তৈরি না হয়। চলুন দেখে নিই এই আচরণবিধির সার সংক্ষেপ। যেটি আমরা দেখছি যে এই আচরণবিধিটি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 91 অনুচ্ছেদের খ অনুসারে প্রণীত এখন যে আচরণবিধিটি আছে। আর উদ্দেশ্য যেটি বলা যায় যে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনের সবার সুযোগ নিশ্চিত করা, নির্বাচন কালো টাকা ও পেশি শক্তির প্রভাবমুক্ত করা, আর প্রার্থী ও দলগুলোর মধ্যে গণ্ডগোল এড়ানো, প্রচারণা, সরকারি স্থাপনা ও পরিবেশগত দিক আছে এই আচরণবিধির মধ্যে। আর এই আচরণবিধিতে এখন পর্যন্ত ধারা আছে 19টি, আর 2বার সংশোধন হয়ে আরও একবার সংশোধনের অপেক্ষায় আছে এই আচরণবিধি। এটা স্পষ্ট, এই আচরণবিধি একাধিকবার পরিবর্তন হয়েছে, যেটা এখন আবার সংশোধনের অপেক্ষায় আছে। দেখা যাক যে এই আচরণবিধিতে এখন বা এই কী আছে। যেটি আমরা দেখছি যে এই আচরণবিধির 3 ধারায় আছে যে নির্বাচনকালে চাঁদা অনুদান প্রদান নিষিদ্ধ, এটা করা যাবে না। প্রকল্প অনুমোদন করা যাবে না, ফলক উন্মোচন নিষিদ্ধ আছে নির্বাচনকালে। 4 ধারায় আছে সার্কিট হাউস, ডাকবাংলো ব্যবহার করে প্রচারণা করা যাবে না। 5 ধারায় প্রতিপক্ষের সভা সমাবেশে বাধা প্রদান করা যাবে না, এরকম বর্ণনা আছে। আচরণবিধির 7 ধারায় আছে সরকারি স্থাপনা, যানবাহনে পোস্টার লিফলেট নিষিদ্ধ। আর 8 ধারায় আছে যে যান্ত্রিক যানবাহনে মিছিল বা মশাল মিছিল শোডাউন করা যায় না, মনোনয়নপত্র দাখিলের সময় মিছিল শোডাউন করা যায় না, এবং নির্বাচনী প্রচারণায় হেলিকপ্টারের ব্যবহারও নিষিদ্ধ আছে। আমরা পরের যে স্লাইডটি সেটিতে আমরা দেখছি যে 10 ধারায় অনেক কিছু আছে। প্রচারণায় গেট তোরণ নির্মাণ করা যাবে না যাতে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। 400 বর্গফুটের বেশি হবে না প্রচারণার মঞ্চ। সড়কে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। শার্ট, জ্যাকেট, ফতোয়াতে প্রার্থীর ছবি দিয়ে প্রচারণা করা যাবে না। নির্বাচনী ক্যাম্পে কোনো পানীয় বা খাদ্য বা কোনোরূপ উপঢৌকন প্রদান করা যাবে না। 11 ধারায় দেখছি যে উস্কানিমূলক বক্তব্য ও উচ্ছৃঙ্খল আচরণ করা যাবে না। বড়দাগে আমরা আচরণবিধির অন্য আর বিষয়গুলো দেখব। ধারা 13তে আছে দুপুর 2টা থেকে রাত 8টার মধ্যে মাইক ব্যবহার করা যাবে না, এবং ধারা 16 আছে যে ভোট কেন্দ্রে দলের বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী প্রবেশ করতে পারবে না। আর 18 ধারায় আছে শাস্তির কথা বলা। দেখা যাচ্ছে যে আচরণবিধিতে অনেক নিষেধাজ্ঞা। রাস্তাঘাটে তোরণ নির্মাণ করা যাবে না, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। তো 1972 সালের এই আচরণবিধি আরও একবার সংশোধনের অপেক্ষায় আছে। এর জন্য নির্বাচন কমিশন একটা খসড়া তৈরি করেছে, রাজনৈতিক দলগুলোর মতামত চেয়েছে। 2 দফায় সংবাদ সম্মেলন করে কমিশন অবশ্য বলেছে যে কী কী পরিবর্তন আসতে যাচ্ছে, যদিও তারা এটি পুরোপুরি উন্মুক্ত করে দেয়নি সবার জন্য। চলুন যে নতুন খসড়ায় কী কী বিষয় আলোচিত হচ্ছে সে বিষয়গুলো একটু দেখে নিই। আমরা যেটি দেখছি যে প্রচারণায় আগে যেটি ছিল সেখানেও কিছু পরিবর্তন আসছে। যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো যে পোস্টার ব্যবহার হয়তো
নিষিদ্ধ হতে যাচ্ছে। ডিজিটাল মাধ্যমে প্রচার করা যাবে, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ব্যবহার করা যাবে, আনা যাবে না বিদেশি অর্থায়ন, আর নিয়ম মেনে ব্যবহার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম, সরকারি সামগ্রী ব্যবহার করা যাবে না। এর বাইরে আমরা আর যেটি দেখছি, আমরা একটু পরবর্তী স্লাইডে একটু যেতে চাই। সেটি হলো যে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যে আগের যে শাস্তি 6 মাস বা সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা ছিল, এখন এটি 6 মাস কারাদণ্ড, সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা বা সর্বোচ্চ শাস্তি, প্রার্থিতা বাতিল, এই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে। আর ইশতেহার ঘোষণার যে বিষয়টি, সেটি বলা হচ্ছে যে কমন প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থী ইশতেহার ঘোষণা করতে পারবে। এখানে বড় দাগে যেটি দেখা যাচ্ছে যে আরপিও বা গণপ্রতিনিধি অধ্যাদেশের 91 উমো ধারা এই আচরণবিধিতে সংযুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বিধান লঙ্ঘন করলে বিধান মোতাবেক কমিশন প্রার্থিতা বাতিল করতে পারবে, যেটি আগে ছিল না। এসব নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক এবং স্থানীয় সংস্কার কমিশনের সদস্য ডক্টর কাজী মারুফুল ইসলাম। ডক্টর ইসলাম, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমরা একদম সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা এখানে মানুষকে আসলে জানানোর চেষ্টা করছি যে আসলে কোন বিষয়টা কি, কারণ দেশের বা ভোটের মালিক তো আসলে জনগণ। দর্শকদের জন্য আপনি সহজ করে কি যেটি বলতে পারবেন যে মানে এই আচরণবিধিটা কেন দরকার হয় আর বিষয়টা আসলে কি? মানে আর আমরা তো দেখলাম যে অনেক নিয়ম কানুন, মানে এত নিয়ম কানুন, আবার আরেকটা সংশোধনী হতে যাচ্ছে, মানে এত কিছুর পরও যে নির্বাচনগুলো মানে স্বাধীনতা পরবর্তী সময় হয়েছে, সেগুলোতে এই আচরণবিধি তো সবসময় ছিল, তাহলে প্রশ্ন কেন থেকেই যাচ্ছে এই নির্বাচনগুলো নিয়ে? জি, অনেক অনেক ধন্যবাদ। এটা ইতিবাচক যে নির্বাচন কমিশন আচরণবিধি নিয়ে বেশ আগে থেকেই ভাবা শুরু করেছে, কারণ আচরণবিধিটা প্রয়োগ হয় হচ্ছে নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে, অর্থাৎ মূলত নির্বাচনকালীন যে সময়, সেই সময়টাতে যাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদাচরণ করেন সেই জায়গাটা নিশ্চিত করার জন্য আচরণবিধি লাগে। আর একটা যেটা নিশ্চিত করতে হয় যে নির্বাচনের সময় যেন সবার জন্য সমান সুযোগ থাকে, যেটাকে আমরা বলি যে লেভেল প্লেয়িং ফিল্ড, সেইটা নিশ্চিত করার জন্য আচরণবিধি আসলে কাজ করে। আমি আচরণবিধির প্রশ্নে একটু যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে আমাদের সবার লক্ষ্য তো একটা সুষ্ঠু নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতাময় এবং প্রতিযোগিতামূলক একটা পরিবেশের সুষ্ঠু নির্বাচন, যেখানে সকল দল, সকল প্রার্থী এবং সকল ভোটাররা নির্ভয়ে নিঃশঙ্ক চিত্তে এই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। তো সেই অংশগ্রহণ করতে পারার একটা পূর্বশর্ত কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে এক ধরনের সমঝোতা। আমরা জানি যে জুলাই সনদ, যেটা এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, সেই জুলাই সনদে যে সমস্ত মৌলিক বিষয়গুলোতে সবার একমত হওয়া দরকার এবং সেই মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করার জন্যই কিন্তু আসলে নির্বাচনটা সামনে আসছে। ফলে ওই প্রসঙ্গটা বাদ দিয়ে আমরা সরাসরি যদি নির্বাচন আচরণবিধিতে চলে যাই, সেটা একটু আগে এসে যায়। তারপরও কিন্তু নির্বাচনের তো তারিখ পড়ে গেছে এবং এই যে যেটি বললেন স্যার যে আগে একটু হয়ে গেছে, কিন্তু এই আচরণবিধির এখনো খসড়া কি হবে এটা নিয়ে এখনো চিন্তায় আছে, হয়তো 2-1 দিনের মধ্যে উন্মুক্ত করবে। মানে এই জিনিসগুলো যেহেতু তারিখ পড়ে গেছে, সেহেতু তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা বা এই জিনিসগুলো নিয়ে ভাবার তো সময় এখনই নাকি? না, কাজ তো করতেই হবে, অবশ্যই এটা এখনই কাজ করতে হবে, কারণ এটার মূল যে অংশীজন সেটা হচ্ছে আসলে ভোটাররা, নাগরিকরা। তো সারা দেশের আমাদের একটা বিপুল সংখ্যক ভোটার, তাদের মধ্যে এই আচরণবিধি সম্পর্কে সচেতনতা দরকার, প্রার্থীদের মধ্যে সচেতনতা দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা দরকার। সে কারণে আচরণবিধি নিয়ে কাজ করাটা অবশ্যই আমাদের জন্য প্রয়োজনীয়। আচরণবিধিতে আপনি দেখেন যে এটা প্রতি নির্বাচনের সময় ছিল, আমরা যেটা দেখলাম একটু আগের যেটা, সেটা কিন্তু 2023-এর সংশোধন করা। তার মানে 2023-এ কিন্তু আচরণবিধি আমার ছিল, কিন্তু 2024-এ যে নির্বাচন পেয়েছি সেই নির্বাচনটা কিন্তু প্রশ্নবিদ্ধ। অর্থাৎ আচরণবিধি আসলে নির্বাচনটাকে সুষ্ঠু করার নিশ্চয়তা দেয় না। আচরণবিধি কতটুকু প্রয়োগ হলো, সেই প্রয়োগের জায়গাটা যদি নির্বাচন কমিশন ঠিক মতন কাজ করতে না পারেন, তাহলে আচরণবিধি আমরা সমস্ত নির্বাচনগুলোতেই দেখেছি যে অসংখ্যবার ভঙ্গ হচ্ছে। আচরণবিধি প্রয়োগের দায়িত্ব কার? এই আচরণবিধি প্রয়োগ দেখার জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশনের, কিন্তু আচরণবিধি মানে নির্বাচন কমিশন বলতে কি আমরা যে ঢাকার যে নির্বাচন কমিশন বুঝি বা কয়েকজন কমিশনার তাদের?
নির্বাচন কমিশনের আমাদের জেলা পর্যায় পর্যন্ত উপজেলা পর্যায় পর্যন্ত কিন্তু অফিস আছে। তার যে কোনো জায়গায় যে কোনো ভোটার যে কোনো প্রার্থী কিন্তু রিপোর্ট করতে পারেন যে অমুক প্রার্থী অমুক দল এখানে আচরণবিধি ভঙ্গ করছেন, ফলে তার জন্য যে প্রযোজ্য শাস্তি সেই শাস্তির বন্দোবস্ত কিন্তু নির্বাচন কমিশন চাইলে করতে পারেন। কিন্তু আমরা অতীতে যদি দেখি তাহলে খুব প্রতীকী কিছু শাস্তি দেওয়া ছাড়া তেমন কিন্তু কোনো কার্যকর শাস্তি হয়নি। যেমন আপনি দেখলেন যে এখানে টাকা দেওয়ার প্রসঙ্গ এসেছে, অর্থাৎ ভোটারদেরকে বা অন্য প্রার্থীদেরকে বিভিন্ন রকমের উপঢৌকন দেওয়া, অর্থ দেওয়া, এগুলো কিন্তু নিষিদ্ধ। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতা তো আমরা মানুষের কথাও শুনবো এই বিরতির পরে, আমাদের সঙ্গে রাজনীতিকরাও যুক্ত হবে, মানুষেরাও বলবে, কিন্তু প্রতিটি নির্বাচনে আমরা যেটি দেখি যে এত এত নিয়মকানুন যে থাকে, কিন্তু কোন একটি প্রার্থিতা বাতিল হয়েছে কিংবা নির্বাচন বাতিল হয়েছে এই উদাহরণ তো খুবই কম। এবং যে বিষয়গুলো যে উপঢৌকনও দেওয়া যাবে না, মানে এবং খাবার পানীয় এবং সেই সঙ্গে অন্য কিছু দেওয়া যাবে না, তো মানে এই ধারা অনুসারে তো মনে হচ্ছে যে সিগারেটও আদান প্রদান করা নিষিদ্ধ। সেটা করার কথা, কিন্তু একটা জিনিস যেটা ছিল না, যেমন কিন্তু প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত সেটা কিন্তু 2023-এর আচরণবিধিতে নাই, যেটা আবার নতুন করে আরপিওতে ছিল। আরপিওতে ছিল, কিন্তু এটা আবার নতুন করে আচরণবিধিতেও নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকার যে জরিমানা, তার সঙ্গে প্রার্থিতা বাতিলের যে সিদ্ধান্ত সেটাও কিন্তু এখানে আনার প্রসঙ্গ নিয়ে আলোচিত হচ্ছে। তো সেটি যদি আসে, সেটা নির্বাচন কমিশনের যে ভূমিকা, তার যে ক্ষমতা বা তার যে কর্তৃত্বের পরিসর, সেটাকে আরও একটু শক্তিশালী করবে। কিন্তু আবারও বলি যে নির্বাচন এই আচরণবিধি দিয়ে কিন্তু প্রার্থীদের আচরণকে নিয়ন্ত্রণ করা খুব মুশকিলের জায়গাটা হচ্ছে এ কারণেই যে এটা বিশাল বিশাল পরিসর। এখানে মূল জায়গাটা যদি রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রার্থীদেরকে সচেতন না করে, তাদেরকে যদি নিয়ন্ত্রণ না করে, তাহলে নির্বাচন কমিশন কিংবা প্রশাসন কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের দ্বারা এই শত শত যে প্রার্থী বিভিন্ন দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের সবার আচরণকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এই আশা করাটা খুব বাস্তবসম্মত না। ফলে আমাদের কিন্তু রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক যারা প্রার্থী আছেন তারা নিজেরাই সঠিক আচরণ করবে, মানে সেটি কি বাস্তবসম্মত? এটা কি এক ধরনের বাংলাদেশের প্রেক্ষাপটে দুরাশা না? দুরাশা খানিকটাই, কিন্তু আমাদের ভরসা করতে হবে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর প্রতি। রাজনৈতিক দলগুলো কিন্তু তারা চাইলে তাদের প্রার্থীদেরকে সেটা পারেন, অনেকাংশেই পারেন, তারা সেরকম প্রার্থী মনোনয়ন দিতে পারেন, তাদের পার্টির মধ্যে সেরকম শৃঙ্খলা আরোপ করতে পারেন, এবং তাদের যেহেতু পছন্দের বিকল্প আছে, ফলে যে প্রার্থী সম্ভাব্যভাবে একটা সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ রক্ষা করতে সক্ষম হবে সেরকম প্রার্থীদেরকে তারা মনোনয়ন দিতে পারেন। তবে এটা একটা বহুপক্ষীয় বিষয় এবং নিশ্চয়ই আপনি স্বীকার করবেন যে মাঠ প্রশাসন, যাদের হাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয়, যারা নির্বাচন কমিশনের পক্ষ হয়ে বা সরকারের পক্ষ হয়ে কাজ করে, তাদের একটা বড় ব্যাপার এখানে আছে। সেই ভূমিকার বিষয়ে আপনার কাছে আমরা জানবো, এবং আমাদের সঙ্গে এর পরবর্তীতে বিরতির পরে যুক্ত হবেন রাজনীতিকরা, তাদের কাছেও আপনি যে কথাটা বললেন যে রাজনৈতিক দলগুলো আসলে নিয়ে কতটা প্রস্তুত, সব বিষয়ে জানবো। সঙ্গেই থাকুন। কাজী মারুফুল ইসলাম। দর্শক, ভোটের ট্রেনে যাচ্ছে একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত দর্শক। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। উনি যুক্ত হয়েছেন রাজশাহী থেকে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এবং আমাদের সঙ্গে আগ থেকে স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কাজী মারুফুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা সবাইকে নির্বাচনের আচরণবিধি নিয়ে অনেক প্রশ্ন করব, তার আগে চলুন দেখে নেই এ নিয়ে জনতার মতামত। নানা আন্দোলন সংগ্রামের উর্বর ভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোড, যেখানে 24-এর আন্দোলন হয়েছে খুবই বলিষ্ঠভাবে। আজকে আমরা এসেছি সেখানে জানতে এখানকার তরুণ ভোটারদের কাছ থেকে তারা কতটুকু জানে নতুন প্রার্থীর আচরণ এবং নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে সেই সম্পর্কে। চলুন শুনবো। দেখেন, জুলাইয়ের পরে আমরা যে জিনিসগুলো চেঞ্জ চাই, তার ভিতরে অন্যতম একটা বিষয় হচ্ছে যে পলিটিক্যাল যে রাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোতেও মানে চরম লেভেলের রিফর্ম প্রয়োজন। আচরণবিধি, এই যে পাল্টা সমাবেশ দেওয়ার যে ব্যাপারটা, এটা মানুষকে অনেকটাই মানে করে তুলে, আতঙ্কিত করে তুলে। তারপরে সন্ত্রাসী কাণ্ড তো হয়েই থাকে বিভিন্ন জায়গায়, এবং অপরাজনীতির একটা বিশাল প্রবণতা এখানে থাকে।
তো রিফর্ম করতে হবে আসলে সেন্ট্রালি। নির্বাচন মৌসুমে মোটরসাইকেল শোডাউনের একটা তীব্রতা দেখা যায়। আমরা জানি যে শব্দ দূষণ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু এই যে শত শত মোটরসাইকেল নিয়ে রাস্তা ব্লকেট করে যে তারা যে শোডাউনটা দেয়, এটা অত্যন্ত বিরক্তকর, আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা চাই দেশের জনগণের জন্য আস্থার পরিবেশ তৈরি হয়, এই কারণে প্রার্থীরা সুষ্ঠু স্বচ্ছ একটা গণতান্ত্রিক মনোভাব পোষণ করে। তাদের আচার আচরণ অবশ্যই সম্মানজনক হতে হবে, তাদের দেশের জনগণের কল্যাণমুখী মনোভাব থাকতে হবে। ভোটের যে একটা মূল্য সবচেয়ে বেশি বোঝাতে হবে, যে একজন মানুষের যে ভোটের মূল্য, তার এই একটা ভোটের উপরে কিন্তু পরবর্তী বাংলাদেশ কেমন হবে এটা নির্ভর করে। কিন্তু তার এই ভোট কিন্তু তারা টাকার কাছে বিক্রি করে দেয় তাদের হচ্ছে এই সাময়িক সুবিধার জন্য, কিন্তু তার এই একটা ভোটই যে কত মূল্যবান এটা দিয়ে যে একজন মানে সব বাংলাদেশকে বিক্রি করে দিতে পারে এটা কিন্তু জানে না। আর এই বিষয়টা বেশি বেশি প্রচার করা দরকার। শিক্ষার্থী বন্ধুরা খুব চমৎকার বলেছেন। আসলে আগামীর নির্বাচনে প্রার্থী যারা হবেন তাদের মধ্যে আসলে আচরণ কেমন হবে এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ব থাকুক, তারা প্রতিযোগিতার মধ্যে এগিয়ে যাক, তবে এখানে কোনো ধরনের সহিংসতা না ঘটুক, সেই তেমনই প্রত্যাশা করছেন শিক্ষার্থী বন্ধুরা। এবং দর্শক, আমরা শুনছিলাম এই আচরণবিধি নিয়ে জনতার মতামত। রাজশাহী থেকে এই মতামত নিয়ে পাঠিয়েছেন আমাদের সহকর্মী রকিবুল ইসলাম রাজীব। এবারে আমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়া অতিথিদের কাছে যাব। শুরুতেই আমরা যাব বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আপনার কাছে। সালাম ভাই, মানুষেরা বলল যে এই পাল্টা সমাবেশ, তারপর আপনি হয়তো শুনছিলেন, তারপর মোটরসাইকেল শোডাউন, এগুলো তারা মানে চায় না এই নির্বাচনে। আপনার কাছে দুইটা প্রশ্ন করব, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই বিএনপি নির্বাচনী প্রচারণা এগুলো করবে কি না? আর দ্বিতীয়ত হলো যে যেহেতু এই আচরণবিধিটা সংশোধন বা এই খসড়াটা তৈরি হচ্ছে, আপনারা সেখানে বড়দাগে কী কী প্রস্তাব দিয়েছেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই যে শত সংখ্যা আশঙ্কার মধ্যেও তিনি নির্বাচনের একটা প্রবল একটা ডেট তিনি ঘোষণা করেছেন। এর মধ্যে দিয়ে জাতির একটা আশার সঞ্চার হয়েছে। আমি বিশ্বাস করি যে এই নির্বাচনের পূর্বে যাতে আর কোনো আশঙ্কার সৃষ্টি না হয় জনগণের মাঝে। আর আরেকটা যেটা কথা বলবো যে সব কিছুই শুধু রাজনৈতিক দলকে দায়ী করা বা তাদেরকেই চিহ্নিত করা যে তারা ইচ্ছা করলেই পারে না, তারা ইচ্ছা করলে পারে না, পারে হলো প্রশাসন। কারণ আমরা এর জন্যই সবচেয়ে বড় কথা যে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটা চাই বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা চাই এই কারণেই। কারণ যখন একটা কিংস পার্টি থাকে তখন কিন্তু সে কোনো আইন মানে না এবং সেখানে কিন্তু সমস্ত কিছু ব্যত্যয় ঘটে, কালো টাকার প্রভাব কিন্তু সেখানেই হয়। 18 সালে আমরা নির্বাচন করেছিলাম, আমি নিজে প্রার্থী ছিলাম। সেখানে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে যে আমার 3টা থানা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর, প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিয়ে কমপ্লেন করলাম যে আমি নির্বাচন করতে পারছি না। এবং এখানে যেটা পরিষ্কার আমি বলেছি সে সময় যে আমার মনে হয় না যে আমার প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল, আমার প্রতিদ্বন্দ্বী প্রশাসন, একদম পরিষ্কার কথা। কাজেই প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে। আর আইনের প্রয়োগটা, প্রশাসন যদি আইনের প্রয়োগটা করে তাহলে অবশ্যই, যেমন আজকে এই মোটরসাইকেলের কথা বললেন, আরও যে কথা বললেন, এটাতে তো কোনো আপত্তি নাই। অর্থাৎ সবাই মিলে আমরা যে আচরণবিধিটা ঠিক করব, এই আচরণবিধিটা যদি কেউ ভঙ্গ করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। যদি এটা হয় তাহলে দেখা যাবে যে অনেক সমস্যার কমে আসবে। তবে আরেকটা যেটা বলবো যে কোনোভাবে জনগণকে কোনো এমন কিছু করে আতঙ্কিত করা ঠিক হবে না, যে জনগণ আতঙ্কিত হয়ে যায় নির্বাচন এই হবে ওই হবে। এখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘ 15 বছর তারা ভোট দিতে পারে নাই, কাজে জনগণ ভোটের জন্য অপেক্ষা করছে। এবং আমি বিশ্বাস করি 24-এর অভ্যুত্থানের পরে কিন্তু জনগণ নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা সেন্টারে তারা অপেক্ষা করবে যাতে কোথাও কোনো কারচুপি হতে না পারে, কোথাও যাতে জোর করে কেউ ভোট না নিতে পারে। কাজে সেই রকম একটা পরিস্থিতি বিরাজমান হবে প্রত্যেকটা এলাকাতে। সেখানে একটাই হবে, সরকার যদি নিরপেক্ষ থাকে, সরকার যদি কোনো পার্টির প্রতি তার মানে দয়ালু বা তার আচরণ যদি তার পার্টির পক্ষে না যায় তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আর কালো টাকা তো অবশ্যই দমন করতে হবে। কালো টাকা দিয়ে যারা প্রভাব বিস্তার করে, সরকার জানে, প্রশাসন জানে কাদের কাছে কালো টাকা আছে। এখন পর্যন্ত তো কালো টাকার মালিকদেরকে ধরাই হয়নি। কাজে নির্বাচনে তারা যাতে সেভাবে অংশগ্রহণ করতে না পারে, আপনাকে সেই ব্যবস্থাটা নিতে হবে। সেই ব্যবস্থা সালাম ভাই, আপনি বললেন যে কিংস পার্টি আছে, তারপর কালো টাকা আছে অনেকের হাতে।
মানে বিএনপির এখানে অবস্থান কি হবে? মানে এই কিংস পার্টির বাইরে ধরেন আপনি কাকে তো মেন করছেন যে কিংস পার্টি সে, তাহলে কিংস পার্টির বাইরে যারা থাকবে বিএনপির অবস্থান কি হবে? তারা কি নির্বাচনে কালো টাকা ব্যবহার করবে কি করবে না? আমরা তো সেটার বিপক্ষে। আমরা বলতেছি সরকার হবে নিরপেক্ষ, সরকার কারো পক্ষে হবে না, কারো পক্ষপাতিত্ব সরকার করবে না, তাহলেই নির্বাচন ভালো সুষ্ঠু হবে। আমি যেটা বললাম, আমার উদাহরণ দিয়ে বললাম যে আমরা তো এর আগে নির্বাচন, শেখ হাসিনা ফ্যাসিস্ট হইল কেন? কারণ শেখ হাসিনা জনগণের ভোটের উপর নির্ভর করে নাই, জনগণ ভোট যাতে না দিতে পারে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে জনগণ যাতে ভোট সেন্টারেই না যায়। কাজে এই সরকারকেও বলবো যাতে এমন পরিবেশ যাতে সৃষ্টি না হয় যে জনগণ তাকে আতঙ্কিত সৃষ্টি করা, যে জনগণ ভোট সেন্টারে যাইতে অনীহা প্রকাশ করে, এমন কোনো কিছু করা ঠিক হবে না। সালাম ভাই, মানুষের কাছ থেকে দুইটা প্রশ্ন আসছে, আপনাকে সেই দুইটা প্রশ্ন একটু কনভে করি আমি, যে তারা চায় না যে নির্বাচনে পাল্টে সমাবেশ কেউ ডাকুক রাজনৈতিক দল বা প্রার্থীগুলো, এবং তারা চায় না মোটরসাইকেল শোডাউন। এই ব্যাপারে আপনি কি বলবেন? নির্বাচনের জন্য ভালো হবে এই বিষয়টা পুনর্বিবেচনা করা উচিত। জি জি, সালাম ভাই আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজাদ ভাই, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আপনার কাছে যাই, এইখানে এই কালো টাকা নিয়ে একটা প্রশ্ন আসছে, সেই জায়গায় মানে বিশ্লেষকরা যেটি বলেন যে কোনো নির্বাচন কালো টাকার বাইরে হয় না এই দেশে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলোকে, মানে সরকার দলকেও এই যারা কালো টাকা উৎপাদন করে তারা টাকা দেয়, আবার বিরোধী দলে যারা থাকে তাদেরকেও টাকা দেয়। মানে জামাতের এখানে অবস্থানটা কি হবে? আর যে প্রশ্নটা সালাম ভাইকে করছিলাম, আপনাকে একটু করি, সেটা হলো যে মানুষ বলছে যে পাল্টাপাল্টি সমাবেশ, মোটরসাইকেল শোডাউন, এগুলো তারা চায় না নির্বাচনে, এবং এগুলো কিন্তু আচরণবিধিতে আছে যে করা যাবে না। কি বলবেন? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজকের এখন টেলিভিশন, সেই সাথে আমাদের বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম ভাই, সম্মানিত দেশবাসী, সবাইকে শুভেচ্ছা। জি সালাম ভাই, জি থ্যাংক ইউ সালাম ভাই। তো আজকে আমি সালাম ভাই যে বিষয়টা বলেছেন শুরুতে, আমি সেই বিষয়টির অবতারণা করতে চাই। দেশে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা ছিল নির্বাচন হবে কিনা, সংশয় ছিল। সংশয়টা ছিল যে কখন হচ্ছে, আদৌ হবে কিনা এগুলো। তো সরকার, মাননীয় উপদেষ্টা সেই সংশয়ের অবসান ঘটিয়েছেন নির্বাচনের টাইমলাইন ঘোষণা করে। আমরা আমাদের দলপক্ষ থেকে এটাকে ইতিবাচকভাবে দেখছি। কারণ হচ্ছে দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা এটা প্রত্যাশিত নয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হওয়া উচিত। তবে এই সংশয় দূর হলেও কিছু নতুন সংশয়ের জন্ম দিয়েছে। তার মধ্যে হচ্ছে নির্বাচনের সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হবে কিনা এটা নিয়ে সংশয় আছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কিনা সংশয় আছে। আরেকটা হলো বিগত রেজিম, ফেসিবাদী আমলের আইন কানুন, কালা কানুন নিয়ে যে নির্বাচনগুলো তিনটি প্রশ্নবিদ্ধ ছিল, মানুষ ভোট দিতে পারে নাই। একই যদি আইন কালা কানুন নিয়ে যদি আবার নির্বাচন হয়, তাহলে যে লাও সেই কদুই হবে। এই জন্য ঐক্যমত কমিশনের মাধ্যমে 2 পর্বে যে সংস্কার হয়েছে, সেই সংস্কারের ভিত্তিতেই যেন নির্বাচনটা হয়। তার জন্য অবশ্যই এটা লিগ্যাল ফ্রেমের মধ্যে আসতে হবে। লিগ্যাল ফ্রেমের মধ্যে যদি আসে, তাহলে এই সরকার যদি সেটার ভিত্তিতে ইলেকশনটা করে, তাহলে নির্বাচনী পদ্ধতির মধ্যে যে কালিমা ছিল এটা দূর হবে, সুষ্ঠু নির্বাচন মানে এগিয়ে যাবে। আপনি বলছেন যে লিগ্যাল ফ্রেমের মধ্যে আসতে হবে, ওই আইনি ফ্রেমটা আসলে কি, মানে ওইটা কি স্পষ্ট করবেন? মানে লিগ্যাল ফ্রেম মানে এখন যেভাবে এই যে ধরেন ডিসেম্বরের দিকেই হয়তো তফসিল ঘোষণা হবে, মানে আপনারা আর কি চাচ্ছেন? আমরা 3টা প্রস্তাব দিয়েছি। একটা হলো LFO, লিগ্যাল ফ্রেম অফ অর্ডার 1970, যেটার ভিত্তিতে 70-এর নির্বাচন হয়েছিল।
এবং নির্বাচিত সেই পার্লামেন্টেই গণপরিষদে 1972 সালের স্বাধীনোত্তর বাংলাদেশে সংবিধান রচনা করেছিল, সংবিধান অনুমোদন করেছিল। সেকেন্ড হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রধান সামরিক প্রশাসক থেকে প্রেসিডেন্ট যখন তিনি অধিষ্ঠিত হয়েছিলেন, সেটা গণভোটের মাধ্যমে পাবলিক অপিনিয়ন নিয়ে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। তাহলে 3 নম্বর হচ্ছে অধ্যাদেশ জারির মাধ্যমে। তা আমরা এই তিনটার যে কোনো একটা যদি এখানে আমরা অনুসরণ করি, তাহলে আইনি প্রক্রিয়ার মধ্যেই কিন্তু জুলাই সনদটা প্রণীত হবে, এই সরকার আমলে কার্যকর হবে। আর এটা যদি আমরা পরবর্তী পার্লামেন্টের কথা বলি, এটাও একটা আইনি প্রক্রিয়া, কারণ লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হলেও এটা পার্লামেন্টে পরবর্তী সময় অনুমোদন হবে। অধ্যাদেশ হলো, গণভোট হলো, এই কার্যক্রম এই সরকারে এক বছরের যে অনেক অধ্যাদেশ হয়েছে, এই সব কিছু কিন্তু পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে যাওয়া মানে হচ্ছে এটা ফর্মাল অনুমোদন, কিন্তু পার্লামেন্ট যেহেতু এখন নাই, পার্লামেন্টের অবর্তমানে এই প্রক্রিয়াগুলো অনুসরণ করে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে পারে, তাহলে নির্বাচনটা সুষ্ঠু হবে এবং কালা কানুন যেগুলো করে গিয়েছিল এগুলো আমাদের নির্বাচন পরিচালনা, সরকার পরিচালনার জায়গা থেকে দূরীভূত হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আমরা বলেছিলাম, সুষ্ঠু নির্বাচনের জন্য পিআর পদ্ধতি, প্রফেশনের যেটা আমরা রিপ্রেজেন্টেশন বলেছি, সেই জায়গায় যদি আসি, তাহলে এখানে কালো টাকার কথা যে আমাদের সালাম ভাই বললেন, আসনভিত্তিক নির্বাচনে এই কালো টাকার সুযোগটা বেশি। প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে সন্ত্রাস হয়, কেন্দ্র দখল হয়, মানুষ মারা যায়, খুন হয়। জি 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 আজাদ ভাই আমরা এগুলো নিয়ে আমাদের সঙ্গে থাকা অতিথির কাছে জানতে চাইবো, আপনি সঙ্গে থাকুন। তার আগে আপনার এই জিনিসটাই আমরা একটু সালাম ভাইয়ের কাছ থেকে বক্তব্য নিয়ে আসি। আপনি 3টা বিষয়ের কথা বললেন, আপনি সঙ্গে সালাম ভাই আপনি শুনতে পাচ্ছিলেন হয়তো, মানে তারা এই যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের কথা বলছে জামাত, এর বাইরে আবার বলছে যে পিআর, মানে এই জিনিসগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি, যদি সংক্ষেপে বলেন। এইখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্থাৎ এখানে নির্বাচন যে বিধি, আচরণ বিধি, এই আচরণ বিধিটা যদি আমি মানি, তাহলেই তো এখানে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো কারণ থাকে না, এটা কোনো কারণে। আরেকটা যেটা পিআর সম্পর্কে আমার হামিদ আজাদ ভাই বললেন, আমরা দীর্ঘদিন একসাথে জেলে ছিলাম, অনেক মামলার আসামি, তাই না? আজাদ ভাইকে বলবো যে আমরা এমন কোনো দিকে যাওয়া উচিত না যে একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়, একটা দুর্বল পার্লামেন্ট হয়, একটা দুর্বল সরকার হয়, সেদিকে কোনোভাবে যাওয়া উচিত না। আমাদের এখন উচিত একটা স্ট্রং পার্লামেন্ট, একটা স্ট্রং গভর্নমেন্ট, যাতে আমরা আজকে যে ফ্যাসিবাদকে তাড়িয়েছি, সেই ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে, সেই ফ্যাসিবাদ আধিপত্যবাদ যাতে আবার সেই ফ্যাসিবাদের কাঁধে ভর করে না আসতে পারে। আজকে আমরা কোনোভাবে আমাদের সীমান্তে পুশিন থামাতে পারছি না এখন পর্যন্ত। এরকম আরও আন্তর্জাতিক অনেক বিষয় আছে, আমাদের অর্থনীতি আজকে প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে চলে আসছে। সবকিছু সালাম ভাই স্পষ্ট আমরা এটা নিয়ে আবারও আজাদ ভাইয়ের কাছে যাব। আমাদের স্টুডিওতে আমাদের একজন অতিথি আছেন, ডক্টর কাজী মারুফুল ইসলাম। একটা কিন্তু মানে যে নির্বাচনের আগেই এই নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন কিন্তু আসছে এবং রাজনৈতিক দলগুলো যে এক জায়গায় নেই সেটা কিন্তু স্পষ্ট। স্যার এটাকে একটা সংকট হিসেবে মনে হচ্ছে আপনার কাছে? আমরা যদি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখি, তাহলে এই রাজনৈতিক দলগুলো যে দীর্ঘদিন ধরে এই জাতীয় ঐকমত্য কমিশনে বসে পরস্পরের সাথে আলোচনা করলো, এবং সেটা কিন্তু একটা ইতিবাচক দিক, এবং ওই দলগুলো কিন্তু অনেকটাই কাছাকাছি এসেছে, এটা মানতেই হবে যে অনেকগুলো মৌলিক বিষয় কিন্তু তারা পরস্পরের কাছাকাছি এসেছে, মতামতগুলো এসছে। কিন্তু যেটা আমাদের সালাম ভাই বললেন, যে আমরা যদি এটাই লক্ষ্য থাকে যে ফ্যাসিবাদ আর যেন ফিরে না আসে, সেটা যদি বন্দোবস্ত করতে চাই, তাহলে আপনি দেখেন আমাদের এর আগে যে পার্লামেন্টটা ছিল, সেই পার্লামেন্ট কিন্তু অনেক স্ট্রং পার্লামেন্ট। তো সেই পার্লামেন্ট তো ফ্যাসিবাদের জন্ম দেওয়াটাকে ঠেকাতে পারেনি। তার মানে পার্লামেন্টের যে বর্তমান কাঠামোটা আছে, সেই কাঠামোতে এরকম একটি দল সব কিছু মানে একটা সর্বৈব যদি আধিপত্য বিস্তার করতে পারে পার্লামেন্টে, তাহলে সেই পার্লামেন্টের কিন্তু স্বৈরাচারী হয়ে ওঠার সম্ভাবনা থাকে। অর্থাৎ ওই রাজনৈতিক দল কিন্তু ক্ষমতাকে কেন্দ্রীভূত করার সুযোগ পেয়ে থাকে। ফলে এই পার্লামেন্টের যে গঠন, সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে দলগুলোর মধ্যে এখনও মতপার্থক্য আছে, এবং জনমতের যেটা একটা বড় প্রতিফলন, তারা কিন্তু চেয়েছে যে এই পার্লামেন্টেরও
একটা ব্যালেন্স করতে, যে ক্ষেত্রে আমরা অনেকেরই দাবি বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন আলোচিত হয়েছে যে এটা এক কক্ষের জায়গায় দ্বিকক্ষ হবে, উচ্চকক্ষে পিয়ার হবে, কিন্তু কিন্তু ডক্টর ইসলাম, যেটি ব্যাপার যে এইগুলো তো পাশ হওয়ার জন্য তো মানে সাধারণত আইনসভায় এগুলো র্যাটিফাই হয়, হ্যাঁ। সেই আইনসভাটা তো এখন নাই। সেই জায়গায় এখন করণীয়টা কি? এই আগামী ইলেকশনটা কিভাবে হবে সেই প্রশ্ন, যেমন এই জামাত ইসলামের যিনি আজাদ ভাই বলছিলেন যে তারা এই নির্বাচনে সেটি চান, তার কথা এটা স্পষ্ট। তো এখন এই পরিস্থিতিতে আসলে করার উপায় কি? মানে এ নিয়ে অথবা সামনের যে সরকার আসবে তারা সেটি কিভাবে বাস্তবায়ন করতে হবে, প্রতিশ্রুতিটা কীভাবে নিয়ে অনেক বিস্তর আলোচনা চলছে। আপনার কাছ থেকে আরও মত নেব স্যার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আমরা আলোচনায় যাব, তার আগে চলুন দেখে আছি আজ ভোটের মাঠে রাজনীতিকরা কি মন্তব্য করেছেন। আপনি ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আপনি যদি প্রার্থীকে বহিষ্কার করার ক্ষমতা না রাখেন, প্রার্থিতা বাতিল করার ক্ষমতা না রাখেন, তাহলে এবারকার নির্বাচন সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না বলে আমি মনে করি। এই জায়গাটায় লেভেল প্লেয়িং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন। বাংলাদেশে শুধুমাত্র মানুষের ভোটের অধিকার নয়, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের অধিকার, বেঁচে থাকার অধিকার, তার ভাতের অধিকার, অন্যের অধিকার, সব কিছু নিশ্চিত করতে হবে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। এসব নিয়ে আমাদের সঙ্গে থাকা অতিথিদের মন্তব্য জানবো। আমাদের সঙ্গে আছেন তিনজন অতিথি। শুরুতেই এবার আমরা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ভাই, আপনার কাছে যাই। যেটি এর বিরতির আগের আলোচনায় যেটি আব্দুস সালাম ভাই বলছিলেন যে পিআর চাওয়া মানে হলো এমন একটা সরকার চাওয়া যেটা অস্থিতিশীল, এবং দেশ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র আছে, নানা ধরনের অস্থিতিশীলতা আছে। আজাদ ভাই, সেই প্রশ্নের ব্যাপারে কি বলবেন যেটি আব্দুস সালাম ভাই করলেন? জি, আমি সালাম ভাইয়ের এই কথার সাথে একমত যে দেশে অস্থিতিশীল করা নানা ষড়যন্ত্র এটা অব্যাহত আছে, একথা সত্য। কিন্তু পিয়ার হলে যে সেই অস্থিতিশীলতা বাড়বে বা ফ্যাসিস্টরা আবার পুনর্বাসিত হবে, এটার সাথে আমি একমত হতে পারছি না। কারণ হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে সালাম ভাইরা আমরা সবাই, দেশ, জাতি, ছাত্র জনতা মিলেমিশে সবাই মিলেই করেছি, ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ আসুক, এটা কেউ চায় না। কিন্তু আমরা এটা চাই, বাংলাদেশ একটি নতুন ধারার রাজনীতির সূচনা হোক, সুন্দর নির্বাচন পদ্ধতি হোক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। সেই চাওয়া থেকেই আমি বলতে চাই, আপনি ঘরের দরজা বন্ধ করেছেন কিন্তু দেয়ালের ছিদ্র বন্ধ করেন নাই, তাহলে কিন্তু এখানে বিষাক্ত সব আপনাকে আক্রমণ করতে পারে। সেই ছিদ্রপথ দিয়েই আবার নতুন ফেসিবাদও হইতে পারে, অথবা আগের ফেসিবাদও আসতে পারে, যে কোনো একটা আশঙ্কা থেকে যায়। তাহলে উপায় হচ্ছে সংস্কার। সংস্কারের মাধ্যমে আমাদের আগাইতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কারের মধ্যে আমাদের আরেকজন অতিথি যিনি বলছিলেন যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা কিন্তু ইলেকশন যদি সামনে করতে হয়, আমরা সংস্কারকে যদি আইনি রূপ না দিই, তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষ কীভাবে হবে? তাহলে এখানে আরও আইন কানুনগুলো তো আমি আগেই বলেছি। এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা বিএনপির 31 দফা মেরামত, রাষ্ট্র মেরামতের মধ্যেও আছে। তো সব মিলে আমাদের কথা হচ্ছে পিআর পদ্ধতিটা আমরা চাওয়া মানি অস্থিতিশীল সরকার হওয়া নয়। পিআর পদ্ধতি যদি আজাদ ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছিলাম। আমরা আপনার প্রশ্নগুলো একটু আব্দুস সালাম ভাইকে করি, যে এই যে উচ্চকক্ষ বা যে নিম্নকক্ষ, এটা চেক অ্যান্ড ব্যালেন্স, এবং আব্দুস সালাম ভাই আপনারাও কিন্তু উচ্চকক্ষ নিম্নকক্ষ চাচ্ছিলেন, আপনাদের 31 দফার মধ্যে আছে। তাহলে সেইটা কেন পরের নির্বাচনে বাস্তবায়নের কথা কেন বলছেন? না, আপনাকে ধন্যবাদ। আসলে আমি
আমার জানেন যে আমি রাজশাহী সম্মেলন কালকে আমি এখানে শত শত লোকের পরিবেষ্টিত আছি। হামিদ আজাদ ভাইয়ের কথা পুরোপুরি শুনতে পারলে আমার কাছে ভালো লাগতো। তা আমার মনে হয় যে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে হামিদ আজাদ ভাইকে বলবো যে আজকে দেশের বাস্তব অবস্থাটা বিবেচনা করে এখন আমাদের একটা নির্বাচিত পার্লামেন্টার সবচেয়ে বেশি জরুরি। এই মুহূর্তে যতটুকু আমাদের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ে আমরা নির্বাচনে যাই এবং নির্বাচিত একটা পার্লামেন্ট আসুক। আপনারা জানেন যে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই আগেই বলেছেন, বারবার বলেছেন যে আজকে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এমন কোনো সেক্টর নাই যেটা ধ্বংস করে যায় নাই ফ্যাসিবাদ। কাজে এই মুহূর্তে সেটাকে যদি আমাদেরকে রিপেয়ার করতে হয়, সংস্কার করতে হয়, তাহলে আন্দোলনকারী সকল রাজনৈতিক দল একত্র হয়ে আমাদেরকে সেটা রিপেয়ার করতে হবে। এবং সেই কারণে তিনি বলেছেন বিএনপি এককভাবে নির্বাচিত হলেও আন্দোলনকারী সকল দলকে নিয়েই আমরা সরকার গঠন করব। আমার মনে হয় যে আমাদের মধ্যে হামিদ ভাইকে অনুরোধ করব যে আমাদের মধ্যে আর দূরত্ব না বাড়িয়ে আমরা এখন একটা পার্লামেন্টে যাই, পার্লামেন্টে তারপরে আরও বহু কিছু হবে আমরা ডিসাইড করতে পারবো। আর আমাদের আরেক ভাই যেটা বলেছেন যে একটা স্ট্রং পার্লামেন্ট ছিল গতটা, কোনো অবস্থাতেই স্ট্রং পার্লামেন্ট ছিল না। এটা একটা ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল, একটা মাফিয়াদের পার্লামেন্ট ছিল, এটা একটা আধিপত্যবাদী সরকারের পার্লামেন্ট ছিল, এটা জনগণের ভোটে নির্বাচিত পার্লামেন্ট ছিল না। জি আব্দুল সালাম ভাই, আমরা যেহেতু আজকে আচরণ বিধি নিয়ে কথা বলছি, আমরা ওইটা নিয়ে একটু শেষ করি। আপনার কথা স্পষ্ট, জনতার যে মতামত সেখান থেকে দুইটা বিষয় আসলো, যে পাল্টাপাল্টি সমাবেশ তারা দেখতে চায় না, মোটরসাইকেল শোডাউন এটা তারা ভয় পায়, এগুলো কিন্তু আচরণ বিধিতেও আছে। এই ব্যাপারে বিএনপির অবস্থান কি থাকবে, ছোট করে যদি একটু বলেন। এটা একমত, এই ব্যাপারে আমরা একমত, এমনকি অসুবিধা নাই। আমি তো মনে করি এটা আমার নিজের ব্যক্তিগত মত যে একটা নির্বাচনী এলাকায় যত প্রার্থী থাকবে আমরা একই মঞ্চে দাঁড়ায় আমরা বক্তব্য দিতে পারি, একই মঞ্চে দাঁড়ায় আমরা ভোট চাইতে পারি, কোনো অসুবিধা নেই। আর এমন কোনো আচরণ করা ঠিক হবে না যাতে ওই যে আমি যেটা প্রথমেই বলেছি জনগণের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি হয়। কাজে মোটরসাইকেল শোডাউন কেন হবে? তবে গ্রামের কথা আপনাকে চিন্তা রাখতে হবে যে আমাদের ঢাকা শহর না, গ্রামগঞ্জে কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যোগাযোগের জন্য যাওয়ার জন্য তারা বাহন হিসাবে কিন্তু সেখানে একটা মোটরসাইকেল সেটা নিতে পারে, কিন্তু শোডাউন বিএনপি বা আপনারা চান না, সেটি আপনি বলছেন। আব্দুল সালাম ভাই অনেক ধন্যবাদ। আমরা একটু আজাদ ভাইয়ের কাছে যাই। এই জনতার যে দুইটা মত, পাল্টাপাল্টি সমাবেশ এবং মোটরসাইকেল শোডাউন, এই ব্যাপারে জামাত কি বলবে, ছোট করে যদি বলেন, এরপরে আমরা আমাদের স্টুডিওর অতিথির কাছে আসবো। জনগণের এই অভিমতের সাথে আমরা একই মত পোষণ করছি। কারণ হলো এই জায়গায় অনেকগুলো বিষয় জড়িত। পাল্টাপাল্টি সমাবেশ কেন হবে? গণতান্ত্রিক পরিবেশ যদি, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি বজায় রাখতে হয়, তাহলে পাল্টাপাল্টি সমাবেশ কিন্তু অস্থিতিশীলতা, সহিংসতার জন্ম দেয়। তো এই জায়গায় আমরা একমত, এ ধরনের ব্যবস্থা যেন না থাকে। প্রশাসনই শিডিউল করে দিবে অথবা রাজনৈতিক দলগুলোর প্রশাসনের কাছে শিডিউল জমা দেবে, তারাই যেখানে যেভাবে অনুমতি দেয় একই ডেটে যাতে ওভারল্যাপিং না হয়, একই স্থান একই সময়ে একই এলাকার মধ্যে যেন না হয়, তাহলে সহিংসতা এড়ানোর জন্য এটা একটা অন্যতম পদ্ধতি হবে। আর মোটর শোভাযাত্রাটা আমরা পছন্দ করছি না, এটা ব্যয়বহুল, আবার এর মধ্য দিয়েও কিন্তু নানা দুর্ঘটনাও ঘটে এবং জনগণের মধ্যে ভীতি ছড়ায়, একথ সত্য। এর জন্য আমরা মনে করি নির্বাচন কমিশন তার বিধি সংশোধনের মধ্যে যে বিষয়গুলো নিয়েছে এরপর আমাদের সম্মতি। জি আজাদ ভাই স্পষ্ট। আজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একসঙ্গে ধন্যবাদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম ভাইকে। আপনার কাছে আসছি স্যার, আপনাকে দিয়ে একদম শেষ করতে চাই যে এই যে এখন পর্যন্ত নানান ধরনের মত আছে। একজন রাজনীতিক বলল যে এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের এরকম একটা নির্বাচন না হওয়াই ভালো। আবার এখন যে এআই বা এই ধরনের যে প্রযুক্তি সামনে নির্বাচন, তাই সেটা একটা ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। ছোট করে যদি আপনার অবজারভেশনটা 1-2 মিনিটে বলেন স্যার। নির্বাচন হতেই হবে, জনগণের মতামত নিয়েই আসলে সরকার গঠন করতে হবে। সেটা যে কোনো সরকার পরিচালনার মূল বৈধতার সূত্রই হচ্ছে নির্বাচন। ফলে নির্বাচন আমাদের দরকার, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই পরিবেশটা যেন সবার জন্য সমান হয়, সেই প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা পদক্ষেপ সেগুলো এখন কি সবার জন্য সমান আছে? এই মুহূর্তে আমি মনে করছি যে
না, এখানে সবার জন্য সমান নেই। আসলে সবার জন্য সমান নেই, মানে যারা বড় দল তারা আসলে অন্যান্য দলগুলো থেকে বেশি সুবিধা পাবে এবং তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার যে সামর্থ্য প্রশাসনের থাকা দরকার, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের আসলে সেই সামর্থ্য এখনো পর্যন্ত পূর্ণভাবে নেই। ফলে এই জায়গাতে ঘাটতি আছে। নতুন করে নির্বাচনী আচরণবিধিতে আমাদের অনেক নতুন নতুন ঘটনা হয়েছে, পরিস্থিতি বদলেছে। যেমন আপনি দেখবেন যে এখন অনলাইনে মানুষকে তার সুনাম ক্ষুণ্ণ করা এবং মিথ্যা প্রচার করা, অর্থাৎ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক ইনফরমেশন, এইগুলো একটা বিরাট ঘটনা ঘটেছে। ফলে এইটা দ্বারাও কিন্তু নির্বাচনী ফলাফলকে, নির্বাচনের যে মানুষের ভোটের প্রবণতা সেটাকে প্রভাবিত করা যেতে পারে। ফলে নির্বাচন কমিশনের যে নতুন আচরণবিধি, সেখানে এই অনলাইন প্রচারগুলোকে কিভাবে তারা মনিটর করবেন এবং কিভাবে এখানে ভুল তথ্য, মিথ্যা তথ্য যে প্রচারণা হবে সেগুলোকে নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন, সেগুলোকে শাস্তির আওতায় আনবেন, সেই বিষয়ে স্পষ্ট পদক্ষেপ দরকার। এবং সে বিষয়ে নিশ্চয়ই নির্বাচন কমিশন পদক্ষেপ নেবেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে সবশেষ যে খসড়া তৈরির আলোচনাটা চলছে, নির্বাচন কমিশনার বলছে এআই, ড্রোনের ব্যবহার, সিসিটিভির ব্যবহার, এই বিষয়গুলো তারা এই নতুন যে আচরণ বিধিমালা সেখানে অন্তর্ভুক্ত করবেন। ডক্টর কাজী মারুফুল ইসলাম, আপনাকে অনেক কিছু ধন্যবাদ সশরীরে আজকের এই ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।